নবম দশম শ্রেণী সাধারণ গণিত প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা। প্রথমেই আমরা এই বাস্তব সংখ্যা অধ্যায় সম্পর্কে কিভাবে শুরু কিভাবে শেষ করব সেটা জেনে নেই। এখানে আমি প্রথমে আলোচনা করব গুরুত্বপূর্ণ বিষয়াদি। গুরুত্বপূর্ণ বিষয়াবলী আলোচনা করার পরবর্তীতেই আমরা চলে যাব অনুশীলনীর প্রশ্ন এবং সমাধান করতে। এই অনুশীলনীর প্রশ্ন এবং সমাধান করার সময় আমরা টোটাল ১৩টি আইটেম জেনে নেব। যেমন প্রথমেই আমরা জেনে নেব হচ্ছে প্রমাণ করতে হবে নিচের কোনগুলো মৌলিক সংখ্যা মানে মূলদ সংখ্যা। অর্থাৎ প্রথম প্রশ্ন √5, √7, √10 প্রত্যেকেই এক একটি অমূলদ সংখ্যা, এটা প্রমাণ করতে বলা হবে। এবং পরবর্তীতে আমরা যেটা জানব সেটা হচ্ছে একাধিক সংখ্যার মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। এখানে এই দুইটি অমূলদ সংখ্যাই যে নির্ণয় করব শুধু তাই নয়, আমরা এই দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করতে পারি, আমরা দুটি মূলদ সংখ্যা নির্ণয় করতে পারি এবং একটি মূলদ আরেকটি অমূলদ সংখ্যা নির্ণয় করতে পারি। এই যে একটি মূলদ এবং আরেকটি অমূলদ সংখ্যা নির্ণয় করতে পারি, অথবা প্রথমটি অমূলদ দ্বিতীয়টি মূলদ সংখ্যা নির্ণয় এরকমভাবে করতে পারি। এইখানে আমাদের দুটি সংখ্যার মধ্যে একটি মূলদ সংখ্যা নির্ণয় করতে বললে আমরা কিভাবে নির্ণয় করব, একটি অমূলদ সংখ্যা নির্ণয় করতে বললে কিভাবে নির্ণয় করব, আর এখানে যদি দুটি বলে তাহলে দুটি যদি মূলদ বলে তাহলে এখানে একটি মূলদ সংখ্যা যেভাবে নির্ণয় করব এখানে দুটি মূলদ সংখ্যা আমরা সেভাবে নির্ণয় করব। যদি তা না বলে অমূলদ সংখ্যার কথা বলে, যেমন এই প্রশ্নটা অমূলদ সংখ্যার কথা বলেছিল, সেক্ষেত্রে কিন্তু আমরা এইখানে অমূলদ সংখ্যা বের করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হবে সেই পদ্ধতি ব্যবহার করে দুবারই দুটি সংখ্যার জন্যই ওই অমূলদ সংখ্যা বের করার পদ্ধতি আমরা ব্যবহার করব। পরবর্তীতে আমরা যাব যেই টপিকসে, সেই টপিকসটি হচ্ছে আমাদের বিজোড় পূর্ণ সংখ্যার অর্থাৎ বিজোড় সংখ্যা নির্ণয় করব। পরবর্তী টপিকস হচ্ছে কি একটি বিজোড় সংখ্যা নির্ণয় করা। কিভাবে যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ, যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি হচ্ছে বিজোড় সংখ্যা। অর্থাৎ এখান থেকে আমরা বিজোড় কোনো সংখ্যাকে যদি বর্গ করি যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা। এইটা আমাদের প্রমাণ করার একটা বিষয় আমরা জানবো। তার পরবর্তীতে জানবো হচ্ছে আমাদের বিশেষ একটি আইটেম যে আবৃত দশমিক সংখ্যা। এই যে আবৃত দশমিক সংখ্যা থেকে আমরা ভগ্নাংশে প্রকাশ করা শিখব। আবৃত দশমিক সংখ্যা থেকে আমরা কি শিখব? ভগ্নাংশ সংখ্যা থেকে। আবৃত দশমিক সংখ্যা কোনগুলো এটা আমাদেরকে আগে বুঝতে হবে, এবং সাধারণ ভগ্নাংশ সংখ্যা কোনগুলো সেটাও আমাদের জানতে হবে। তবে একটু এখানে দেখানোর একটু ভুল হয়েছে। আমরা শিখব সাধারণ দশমিক সাধারণ ভগ্নাংশ থেকে, এই যে এটা একটা কি ভগ্নাংশ দেখতে পাচ্ছি আমরা? সাধারণ ভগ্নাংশ দেখতে পাচ্ছি। এই সাধারণ ভগ্নাংশকে আমরা কি করব? আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব সাধারণ ভগ্নাংশ থেকে। সাধারণ আবৃত দশমিক ভগ্নাংশে, সাধারণ ভগ্নাংশ থেকে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। তার পরবর্তীতে আমাদের যে বিষয়টি আলোচনা করা হবে, এই যে আমাদের আবৃত দশমিক ভগ্নাংশ আমরা প্রকাশ করব, ওই অংশ থেকে আমরা আবার সাধারণ ভগ্নাংশে কিভাবে ফেরত যেতে হয় বা বিপরীতটা করব। আমরা সাধারণ ভগ্নাংশ থেকে আবৃত দশমিক ভগ্নাংশে, আবৃত দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে আমরা পরস্পর রূপান্তর শিখব। আচ্ছা, তার পরবর্তীতে যেটা আমরা শিখব সাধারণ ভগ্নাংশে প্রকাশ। অর্থাৎ এই যে আমরা একটা ভগ্নাংশ, এটা একটা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে আমাদের কি ভগ্নাংশ? আমাদের আবৃত দশমিক ভগ্নাংশ। এই যে নির্ণেয় আবৃত দশমিক ভগ্নাংশ, যেটা মূলত কিন্তু আমাদের এই যে পূর্ণপণিক জাতীয় আইটেম। আর পূর্ণপণিক জাতীয় আইটেম কি সেটা আমরা যখন অঙ্ক করব তখন কিন্তু আমরা এটা বিস্তারিত আলোচনা করব। এখন আমরা আমাদের প্ল্যানটা জানতেছি।
তাহলে এখানে এখন আবৃত দশমিক ভগ্নাংশ থেকে আমরা কি করব? সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। পরবর্তী টপিকস, এতক্ষণ আমরা তো আবৃত ভগ্নাংশ করলাম, সাধারণ আবৃত বা আবৃত ভগ্নাংশ করা হলো। এর পরবর্তীতেই আমরা জানবো হচ্ছে সাদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ। সাদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশে কিভাবে প্রকাশ করতে হয়। এখানে আমাদের এই যে একটা সংখ্যা দেখা যাচ্ছে, এই সংখ্যাটা পৌনঃপুনিক সংখ্যা। এই ৬ নাম্বার প্রশ্নের পরেই আমরা পরবর্তীতে যে বিষয়টা শিখব সেটা হচ্ছে যোগ করো। যোগ শিখলে আমরা সেখানে অবশ্যই কি শিখব? বিয়োগ শেখাবো। আর যোগ বিয়োগ দুটোই শিখলে সেখানে আমরা গুণ শিখব না, গুণ শিখলে সেখানে আমরা ভাগ শিখব না। সেক্ষেত্রে আমরা পরবর্তীতে ভাগটাও শিখে নেব। ভাগের পরে যোগ বিয়োগ গুণ ভাগ এই ধরনের অঙ্কগুলোর পরবর্তীতেই আমরা শিখব হচ্ছে বর্গমূলের অঙ্ক। আমরা তারপরে কি শিখব? বর্গমূল জাতীয় অঙ্ক শিখব। কিভাবে? বর্গমূল ৩ দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এবং ২ দশমিক স্থান পর্যন্ত বর্গমূল, এই দুই ধরনের বর্গমূল আমরা নির্ণয় করা শিখব। তখন মূলদ এবং অমূলদ সংখ্যাগুলো কিন্তু আমরা শিখব, যে কোনগুলো অমূলদ আর কোনগুলো মূলদ। মূলদ অমূলদের পরে আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে সরল। এরপরে আমাদের শিখতে হবে কি? সরল করা। এই কয়েক ধরনের অঙ্ক যদি আমরা শিখে ফেলি তবেই কিন্তু আমাদের মূলত এই অধ্যায়ের অর্থাৎ বাস্তব সংখ্যা অধ্যায়ের একটা বেসিক সম্পূর্ণ হবে। তো বেসিক যখন আমাদের ক্লিয়ার হয়ে যাবে তখনই আমরা কি করব? আমরা পরবর্তী ধাপে চলে যাব। পরবর্তী ধাপগুলো কি কি? আমাদের প্র্যাকটিস মানে এমসিকিউ সিকিউ যেগুলো আমাদের পরীক্ষাতে আসবে, সেই পরীক্ষার ধরন অনুসারে আমরা ওইভাবে কিন্তু পরিচর্যা প্র্যাকটিস করব। তো আর কথা না বাড়িয়ে আর তবে একটু বলে নেই, আমরা এমসিকিউ এর মধ্যে আমরা এখান থেকে এমসিকিউ রেখেছি 245টি, অর্থাৎ প্রায় 250টির মতো, এবং সৃজনশীল লিখেছি 16টির মতো। এই এতগুলো অংশ আমরা কমপ্লিট করব ধারাবাহিকভাবে। আমাদের আজকের এই প্রথম অংশটা হচ্ছে আমাদের গণিতের মানে বাস্তব সংখ্যার প্ল্যান, পরিকল্পনা, কিভাবে কি করব শেষ এবং শুরু। তাই এখন এই যে সৃজনশীল, সৃজনশীল এখানে থাকবে আমাদের হচ্ছে 16টির মতো, 242টি এমসিকিউ আমরা এখানে দেখতে পাচ্ছি। তো 16টি সৃজনশীল এবং কিছু অংশ থাকবে লাস্ট পরবর্তীতে এক্সারসাইজ। এই অঙ্কগুলো যদি আমরা কমপ্লিট করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের প্রশ্ন ব্যাংক রয়েছে, যেটা আমি এক্সারসাইজ বলেছি, এখান থেকে 17 থেকে 22 পর্যন্ত 5টার মতো অঙ্ক, 5-6টার মতো অঙ্ক আমরা এখানে রেখেছি, যেগুলো এক্সারসাইজগুলো। তো এই বিষয়গুলো যদি আমরা কমপ্লিট করতে পারি তবেই কিন্তু আমাদের এই বাস্তব সংখ্যা নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। আর এই লক্ষ্যেই আমরা আজকে থেকে শুরু করতে যাচ্ছি আমাদের প্রথম অংশ বা লেসন, বাস্তব সংখ্যার গুরুত্বপূর্ণ বিষয়াবলী। এইটুকু আমরা আজকে আলোচনা করে যাচ্ছি। পরবর্তীতে আমরা মূল আলোচ্য বিষয়ে চলে যাব। তো গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যেই আমাদের যে সংখ্যাগুলো জানতে হবে বা যে শব্দগুলোর সাথে আমাদের পরিচিত থাকতে হবে, এখানে প্রথমেই আমাদের জানতে হবে স্বাভাবিক সংখ্যা কি, বাস্তব সংখ্যা কি, পার্থক্য কি, স্বাভাবিক সংখ্যা কি, বাস্তব সংখ্যা কি। পরবর্তীতে দেখা যাচ্ছে ধনাত্মক সংখ্যা কি, ঋণাত্মক সংখ্যা কি, সাথে আবার রয়েছে অঋণাত্মক সংখ্যা কি, এবং আমরা দেখতে পাবো পূর্ণ সংখ্যা কি, ভগ্নাংশ সংখ্যা কি, সাথে রয়েছে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। আর
ভগ্নাংশ সংখ্যার মধ্যে আরেকটা দেখা যাচ্ছে দশমিক ভগ্নাংশ। এই যে যে কয়েকটা বিষয়, এই বিষয়গুলো আমাদেরকে একটু ক্লিয়ার থাকতে হবে এই বাস্তব সংখ্যা অধ্যায়টি করতে গেলে। এখন প্রথমে আমরা যে কোনো একটি সংখ্যা ক্লিয়ার হতে পারি, কোন সংখ্যাটা আমরা ক্লিয়ার না বা কোনটা ক্লিয়ার। এখান থেকে আমরা শুরু থেকেই শুরু করি। স্বাভাবিক সংখ্যা বলতে কি বোঝায়? স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4 ইত্যাদি সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক সংখ্যা বলে। এখন এই স্বাভাবিক সংখ্যার মধ্যে কিছু সংখ্যা রয়েছে যেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা এবং কিছু সংখ্যা রয়েছে যৌগিক সংখ্যা। তো আমরা প্রথমে কিছু মৌলিক সংখ্যা দেখে নিই, যেমন 2, 3, 5, 7। এই মৌলিক সংখ্যাটা কি, এইটা আমরা যখন মৌলিক সংখ্যা করব তখন আমরা বিস্তারিত জেনে নেব। এবং কিছু রয়েছে যৌগিক সংখ্যা, যেমন 4, 6, 8, 9। তার মানে জোড় সংখ্যা, এই যে 9 বিজোড় সংখ্যা আছে, যৌগিক সংখ্যা আছে। আর মৌলিক সংখ্যার মধ্যে কেবল একটি মাত্র জোড় সংখ্যাই রয়েছে, সেটা 2। আর বাদবাকি সব বিজোড় সংখ্যাই মৌলিক সংখ্যা। তবে সব বিজোড় সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা নয়। আচ্ছা, যাই হোক, আমরা মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যার নামের সাথে পরিচিত হলাম। বিস্তারিত আরো কিছু জানা থাকলে আমরা পরবর্তীতে তখন জেনে নেব বা জানানো হবে। এখন আপাতত এটুকুতেই আমাদের চলবে। পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যার পরেই আমাদের রয়েছে কি পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা। অর্থাৎ পূর্ণ সংখ্যার বিপরীত সংখ্যাই হচ্ছে কি ভগ্নাংশ সংখ্যা। এখানে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কি? শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে পূর্ণ সংখ্যা বলে। তাহলে পূর্ণ সংখ্যা কাকে বলে? দেখো, ধনাত্মক যেটাকে আমরা প্লাস সংখ্যাগুলো বলে থাকি এবং ঋণাত্মক যেগুলোকে আমরা মাইনাস সংখ্যাগুলো বলে থাকি। অর্থাৎ ধনাত্মক সংখ্যা কোনগুলো প্লাস? শূন্যের থেকে যেগুলো বড়, শূন্যের থেকে বড় যেগুলো সেগুলো হচ্ছে কি আমাদের ধনাত্মক সংখ্যা, এবং শূন্য থেকে যেগুলো ছোট সেগুলো হচ্ছে আমাদের ঋণাত্মক সংখ্যা। আর এই সকল সংখ্যা নিয়েই আমাদের কিন্তু পূর্ণ সংখ্যা গঠিত। ভগ্নাংশ সংখ্যা তাহলে কি? এইখানে যে আমাদের প্রত্যেকটি সংখ্যা রয়েছে, এই সংখ্যাগুলোর মাঝখানে যে একটা সংখ্যা, এই সংখ্যাটার মাঝখানে একটা সংখ্যা, এই সংখ্যাটার মাঝখানে একটা সংখ্যা, এভাবে আমাদের যে পূর্ণ সংখ্যার মাঝের যে সংখ্যাগুলো থাকে, একটা না যতগুলো সংখ্যায় থাকুক না কেন, ততগুলো সংখ্যাই কিন্তু আমাদের ভগ্নাংশ সংখ্যা। অর্থাৎ ভগ্নাংশ সংখ্যা নিয়ে যদি আমরা একটু লক্ষ্য করি, যে শর্ত আছে কিছু। পি এবং কিউ পরস্পর কি হবে? সহমৌলিক হবে। কিউ অর্থাৎ আমাদের যেটা, সেটা কখনোই শূন্য হতে পারবে না, অথবা একের সমানও হতে পারবে না। এবং ওই যে দুটি সংখ্যা, পূর্ণ সংখ্যা দুটিকে ভগ্নাংশ লব এবং হর আকারে প্রকাশ করা যাবে। আকারের সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বলে। মূলত ভগ্নাংশ সংখ্যা হচ্ছে কি আমাদের এই যে, এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। আবার দশমিক ভগ্নাংশ আছে, সেগুলোও কিন্তু ভগ্নাংশ সংখ্যা। আচ্ছা, তাহলে এই ভগ্নাংশগুলো এখন আমাদের এই ভগ্নাংশগুলো বিভিন্ন ধরনের, অর্থাৎ এই যে ধনাত্মক ঋণাত্মক আমরা এখানে পড়েছি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, ঠিক একই ধনাত্মক ঋণাত্মক কিন্তু আমাদের রয়েছে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রেও। যেমন এই যে একটা কি সংখ্যা, ধনাত্মক ভগ্নাংশ সংখ্যা, এই যে ঋণাত্মক ভগ্নাংশ সংখ্যা। যেমন পি যদি কিউ এর থেকে বড় হয়, অর্থাৎ পি তো আমাদের লব, কিউ হচ্ছে আমাদের হর, অর্থাৎ এরা যদি আমাদের বড় হয়, পি যদি কিউ এর থেকে ছোট হয়, তাহলে সেটা কি আমাদের প্রকৃত ভগ্নাংশ। এবং অপ্রকৃত ভগ্নাংশ তাহলে কি? যদি উল্টোটা হয়, অর্থাৎ উপরেরটা যদি আমাদের বড় হয়ে যায়। যেমন আমরা একটু খেয়াল করি, আমাদের যদি পি বড় বলছি, ধরি নেই আমরা এখানে কি ধরলাম, পি কে যদি আমরা কি ধরি 3, আর কিউ কে যদি আমরা ধরি 5, ঠিক আছে, এরকমটা আমরা ধরে নেই, যেহেতু এরা চলক, যে কোনোটাই ধরে নেওয়া যেত। এখানে বলেছে পি যদি ছোট হয় কিউ যদি বড় হয়, রাইট। এই যে পি যদি বড় হয় কিউ যদি ছোট হয়, তাহলে এইভাবে যদি আমরা লিখি এখন, অর্থাৎ তাহলে এখানে কি আছে 3, আর নিচে কি আছে 5। তাহলে এই যে 3 আর 5, এই ধরনের ভগ্নাংশগুলোকে বলা হবে আমাদের
প্রকৃত ভগ্নাংশ। আর যদি উল্টোটা হয়, পি যদি বড় হয়, কিউ যদি ছোট হয়, তার মানে পির মান যদি আমাদের লেখা হতো 5 এবং কিউর মান যদি লেখা হতো 3, 7 হলে কিন্তু আবার হতো না, তাহলে কিন্তু সেটাও আবার ঘুরে ফিরে সেই প্রকৃত ভগ্নাংশই হয়ে যেত। সেই ক্ষেত্রে যখন 5/3 হবে, তাহলে সেক্ষেত্রে কি হতো, 5 হচ্ছে পি, কিউ হচ্ছে 3। এই ধরনের ভগ্নাংশকে বলা হয় আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। এখন এখানে আমাদের সেই কিছু উদাহরণ দেওয়া আছে প্রকৃত ভগ্নাংশের। দেখো, প্রত্যেকটা লবের থেকে হরগুলো কিন্তু বড় আছে। এই ক্ষেত্রে যা বিপরীত হয়ে গেছে, আমাদের হরগুলো মানে যেগুলো বড় সেগুলো উপরে চলে গেছে, আর ছোটগুলো কিন্তু আমাদের নিচে। এগুলো হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। ওকে, তো ভগ্নাংশ আরেক ক্যাটাগরির ভগ্নাংশ আছে, সেই ভগ্নাংশটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ জিনিসটা আবার কেমন? এই দশমিক ভগ্নাংশ কিন্তু সহজে স্বাভাবিকভাবে আসবে না। এই সংখ্যাগুলো কিন্তু আসে মূলদ এবং অমূলদ সংখ্যাকেই কিন্তু মূলত কি করা যায়, দশমিকে প্রকাশ করা হলে তাকেই দশমিক ভগ্নাংশ বলে। তাহলে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে যদি দশমিকে প্রকাশ করা হয়, তখনই কিন্তু তাকে দশমিক ভগ্নাংশ বলে। আর নয়তো মূলদ সংখ্যা বা অমূলদ সংখ্যাকে যদি দশমিকে প্রকাশ না করি, তাহলে সেই ভগ্নাংশগুলো কিন্তু আমাদের এই যে স্বাভাবিক ভগ্নাংশের মতো হবে, স্বাভাবিক ভগ্নাংশের মতোই হবে। ঠিক আছে, তাহলে সেই জিনিসটা কেমন, এটা জানার আগে আমাদের কিন্তু জেনে নিতে হবে তাহলে মূলদ সংখ্যা কি, অমূলদ সংখ্যা কি। তাই আমরা দশমিক ভগ্নাংশ সংখ্যা জানার আগে মূলদ এবং অমূলদ সংখ্যাটা একটু জেনে নেই। তাহলে মূলদ সংখ্যা, এখানে মূলদ অর্থাৎ রেশনাল নাম্বার এবং অমূলদ অর্থাৎ ইরেশনাল নাম্বার। দেখো কি পার্থক্য, কি মিল। পি এবং কিউ দুটি সংখ্যায় কি পূর্ণ সংখ্যা হতে হবে, কিন্তু সেই সংখ্যা শূন্য একটি পূর্ণ সংখ্যা, তবে সেই শূন্য কিন্তু হতে পারবে না। ওই পি এবং কিউকে সাধারণ ভগ্নাংশ অর্থাৎ লব হর আকারে সাজাতে পারা যাবে, অর্থাৎ এই আকারে যদি লেখা যায় তবে সেগুলো কি মূলদ সংখ্যা হিসেবে গণ্য করা হবে। যেমন এখানে 3/1, তো এখানে 3, অর্থাৎ আমি একটু দেখাই লক্ষ্য করে, 3/1 অর্থাৎ 3, এটা একটা পূর্ণ সংখ্যা, তাই পি একটা পূর্ণ সংখ্যা হতে পারে। 1 এইটাও একটা পূর্ণ সংখ্যা হতে পারে। 11/2 দুটোই কিন্তু পূর্ণ সংখ্যা, প্রথম শর্তটা আমাদের পালন করেছে, এবং সেটা যখন মূলদ সংখ্যা, যেহেতু এটা পালন করেছে তাই এটা মূলদ সংখ্যা। আর মূলদ সংখ্যা এটা হলো দশমিক ভগ্নাংশ, তো দশমিক ভগ্নাংশ কি আমাদের মূলদ সংখ্যা। এটা হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ, এটাও আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ হলেও কিন্তু সেটা আমাদের মূলদ সংখ্যা, কারণ পি বাই কিউ আকারে যদি সাজানো যায়, সাজানো গেলেই সেটা কি আমাদের মূলদ সংখ্যা হবে। তাহলে অমূলদ সংখ্যার মধ্যে আর মূলদ সংখ্যার মধ্যে পার্থক্যটা কি, বা বিপরীত হলে সেটা কেমন বিপরীত হয়। সেই ক্ষেত্রে দেখো, আমাদের অম্লদ সংখ্যার জন্য বেশ কিছু শর্ত আছে। যেমন এই অম্লদ সংখ্যাগুলোকে আমাদের পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। এবং পি কিউ পূর্ণ সংখ্যা, এইটা মিল আছে, পি কিউ পূর্ণ সংখ্যা, কিউ যে শূন্য নয় এই শর্তটাও মিল আছে, সেই সংখ্যাকে কিন্তু অম্লদ সংখ্যা বলে। তার মানে প্রায় সকল সংখ্যায় কিন্তু সকল শর্তই কিন্তু মিল আছে, শুধুমাত্র আমাদের এই শর্তটাই শুধু আমাদের মিলে নাই, পি বাই কিউ আকারে লেখা যায় না। দেখা যাচ্ছে পূর্ণবর্গ নয়, এই কথাটা নতুন, অম্লদ সংখ্যার জন্য এই কথাটা একটা গুরুত্বপূর্ণ সংখ্যা, পূর্ণবর্গ নয়। অন্য কোনো সংখ্যার মধ্যে কিন্তু পূর্ণবর্গের সাথে জড়িত না। তাহলে অম্লদ সংখ্যা কিনা সেটা যাচাই করতে গেলে আমরা কিন্তু পূর্ণবর্গ কিনা, যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে কি সেটা মূলদ না অমূলদ,
পূর্ণবর্গ সংখ্যা হলে সেটা মূলদ, আর যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তবেই সেটা কি আমাদের অমূলদ সংখ্যা। যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল একটি অমূলদ সংখ্যা। যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল একটি অমূলদ সংখ্যা। যেমন সাধারণ স্বাভাবিক সংখ্যা যদি আমি বলি যে কি বলা যায়, আমরা যখন এগুলো উদাহরণ সহ আলোচনা করব তখন আমি এগুলো দেখিয়ে দেব। এখন আপাতত আমরা সংক্ষিপ্ত আলোচনা যেটা যাচ্ছি সেটা করে নিই। এক্ষেত্রে আমাদের এখন মূলদ এবং অমূলদ সংখ্যা দেখো। মূলদ সংখ্যা p/q আকারে, মূলদ সংখ্যা আমরা সহজে চিনতে পারবো। অমূলদ সংখ্যা নিয়ে যদি একটু বলি, পূর্ণ সংখ্যা 2, এটার উপরে রুট ওভার দিলে সেটা কিন্তু আমাদের অমূলদ সংখ্যা হয়ে যাচ্ছে। পূর্ণ সংখ্যা 3, তার উপরে যদি রুট ওভার হয়ে যায়, এই রুট ওভার মানে কিন্তু কি বর্গমূল, বর্গমূল। তাহলে কোনো সংখ্যার উপরে যদি আমাদের বর্গমূল দেওয়া হয় তবে সেটা কিন্তু অমূলদ সংখ্যা হয়ে যায়। তবে কিছু শর্ত আছে। এই ক্ষেত্রে আমাদের কিন্তু এগুলো অমূলদ সংখ্যা, কিন্তু সেটা যদি আমরা 4-এর উপরে রুট ওভার দেই তবে এটা কিন্তু আমাদের অমূলদ সংখ্যা নয়। কেন এটা অমূলদ সংখ্যা নয়? এটা অমূলদ সংখ্যা হলো, এটা অমূলদ সংখ্যা হলো, তাই না? তাহলে এটা কেন আমাদের অমূলদ সংখ্যা হবে না? কারণ এটা হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা। যেমন এই 4কে আমরা কি করতে পারি? 4কে আমরা 2 গুণ 2 লিখতে পারি, অর্থাৎ 2কে আমরা স্কোয়ার করতে পারি। আর কোনো সংখ্যাকে যদি স্কোয়ার করে উক্ত সংখ্যাটি পাওয়া যায় তবে সেই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা। আর পূর্ণবর্গ সংখ্যার উপরে যদি রুট ওভার থাকে তবে সেটা আমাদের মূলদ সংখ্যা, সেটা কিন্তু আমাদের অমূলদ সংখ্যা না। যেমন এই 3কে কিন্তু আমরা কোনো সংখ্যা দিয়ে ডাবল গুণ করে অথবা কোনো সংখ্যার সাথে যদি স্কোয়ার করা হয় সেই সংখ্যা দিয়ে স্কোয়ারের ফলটা কিন্তু 3 আসবে না, আসবে না। যেমন আরেকটা দেখি, 4-এর পরে 5, 5-এর উপরে যদি রুট ওভার দেই তাহলে এই 5-এর রুট ওভার এটা কিন্তু আমাদের একটি অমূলদ সংখ্যা। কারণ এখানে কিন্তু 2 গুণ 2 অথবা 3 গুণ 3 কোনোটা করে কিন্তু আমাদের পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? তার মানে এটা কিন্তু একটা আমাদের অমূলদ সংখ্যা। আবার যদি বলা হয় 6, এই 6-এর উপরে রুট ওভার করলেও কিন্তু আমাদের কাজ হচ্ছে না। 7-এর মধ্যেও এইগুলো মানে কি পূর্ণবর্গ সংখ্যা নেই, তার মানে এগুলোই কি আমাদের সব অমূলদ সংখ্যা। তবে আমাদের যদি বলা হয় 9, এর উপরে যদি থাকে রুট ওভার তবে কি হচ্ছে? তবে কিন্তু আমাদের 3 গুণ 3 করা যাচ্ছে, 3 তিরিখে 9, তার মানে এখানে আমাদের 3 স্কোয়ার, যেটা একটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তাই এটার অ্যান্সার কিন্তু আমাদের কত 3 করা যাচ্ছে। কিন্তু চাইলেই এটার অ্যান্সার কিন্তু আমাদের 2 বা অন্য কিছু করা যাচ্ছে না, করতে গেলে দশমিক চলে আসবে। তা আশা করি মূলদ অমূলদ কিছুটা বোঝা যাচ্ছে রুট ওভার দেখেও। আচ্ছা, পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না। ওকে, তাহলে যেই রুটগুলো করবে, যেই সংখ্যাগুলো রুট করলে দশমিকে মান বের হয় সেগুলো হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা, আর যেগুলো আমাদের রুট করলে পূর্ণ সংখ্যায় বের হয়ে যায় সেইগুলো হচ্ছে আমাদের কি মূলদ সংখ্যা। ওকে, তাহলে এখানে এখন আমাদের তাহলে মূলদ অমূলদ চেনা হয়ে গেলে যেটা বলেছিলাম দশমিক সংখ্যা, রাইট। দশমিক ভগ্নাংশ সংখ্যা, মূলদ সংখ্যা হচ্ছে আমাদের কত 3, অমূলদ সংখ্যা হচ্ছে আমাদের কত √3, তাই না? তা আমরা এই যে এগুলোর মাঝখানে এইগুলোকে যদি √3কে যদি আমরা দশমিকে লিখি তাহলে এটা একটা দশমিক ভগ্নাংশ সংখ্যা। এই যে পূর্ণবর্গ সংখ্যা মানে p/q আকারে এটাও একটা মূলদ সংখ্যা। এটাকে যখন আমরা দশমিক আকারে লিখলাম এটা একটা আমাদের দশমিক ভগ্নাংশ। এটাও তাই, সেম কথা। √3কে যখন আমরা উত্তর করব তখন যেটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের দশমিক ভগ্নাংশ। কিন্তু √9কে যখন করব, সরি √9কে যখন আমরা ভাঙবো তখন পাবো 3, এটা কিন্তু আমাদের কিন্তু না। তাহলে
আমরা বুঝতে পারলাম দশমিক ভগ্নাংশ কিভাবে কি। তাহলে আশা করি এখন এখানে আমাদের যে গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে যে বিষয়গুলো ছিল তা সম্পূর্ণ করা হলো। পরবর্তী ভিডিওতে আমরা জানতে পারবো আমাদের অনুশীলনীর যে প্রশ্ন, 13টি প্রশ্ন আমরা এখানে রেখেছিলাম। সেই 13টি প্রশ্ন বা 13টি বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রথম পার্টে এই বিষয় থেকে আমরা প্রথম পার্টে আলোচনা করার চেষ্টা করব 7টি কি 6টি, পরবর্তী পার্টে আমাদের হবে এভাবে আর কি 7টি বা 6টি, 6টি বা 7টি, এভাবে করে আমরা 2টি পার্টের মাধ্যমে আমরা আমাদের অনুশীলনী প্রশ্ন সমাধান করে ফেলবো।